একটা বড় অনেক মিসকনসেপশন থাকে, ঠিক আছে, ভ্রান্তি থাকে একটা মানুষের, ভালো করে শুনবি। সেটা হচ্ছে যে তবে আপতিত কম্পাঙ্কের বেশি যদি হয়, আপতিত কম্পাঙ্কের বেশি, তারপর তীব্রতা যদি বৃদ্ধি করি তবে ইলেকট্রন বেরোবে। মানে আগে সূচনা কম্পাঙ্ক, ধর কোনো একটা ধাতুর ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক আছে, ধর একটা কোনো ধাতুর ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক হচ্ছে 250, শুনবি ভুল ভ্রান্তিটা, এটা একটা হচ্ছে ধাতু, এই ধাতুটার যে সূচনা কম্পাঙ্ক আমরা ধরে নিলাম 250, এই ধাতুটার সূচনা কম্পাঙ্ক হচ্ছে 250, ঠিক আছে। তার মানে মিনিমাম এইখানে আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে হলে মিনিমাম তো 250 কম্পাঙ্ক পড়তেই হবে, মিনিমাম, ঠিক আছে। এইবারে আমরা এমন একটা আলোকে ফেললাম, এমন একটা আলো এখানে ফেললাম যার কম্পাঙ্ক হচ্ছে 150 হার্জ, 150 হার্জ। কত দরকার সূচনা কম্পাঙ্ক, কত দরকার 250, মিনিমাম এখান থেকে ইলেকট্রনটাকে বের করার জন্য মিনিমাম কত দরকার 250 হার্জ। এইবারে আমরা কি করেছি, কত হার্জের ফেলেছি, 150 হার্জের, 150 হার্জের ফেলেছি। এইবারে তীব্রতা বৃদ্ধি করব আমরা, তীব্রতা বৃদ্ধি। অনেকেই ভাবে স্যার তো বলেছিল তীব্রতা বাড়ালে ফোটন বাড়ে, ফোটন বাড়লে ইলেকট্রন বাড়ে, ইলেকট্রন বাড়লে কারেন্ট বাড়ে, তাহলে হয়ে যাবে, ইলেকট্রন বাড়লে কারেন্ট বাড়বে। হ্যাঁ, এটা তখনই বাড়তো যদি সূচনা কম্পাঙ্ক, মিনিমাম সূচনা কম্পাঙ্কের আলো পড়তো, কিন্তু সূচনা কম্পাঙ্কের আলো তো পড়ে নাই রে ভাই, সূচনাই হবে নাই, তুই যতই তীব্রতা বৃদ্ধি কর, যতই তীব্রতা বৃদ্ধি কর, সূচনা কম্পাঙ্কই পড়ে নাই। আগে তো সূচনা কম্পাঙ্কের আলো পড়তে হবে, এটা সূচনা কম্পাঙ্ক কত 250, তাহলে মিনিমাম 250 কম্পাঙ্কের পড়তে হবে, 250 কম্পাঙ্কের আলো পড়তে হবে, তারপর তুই তীব্রতা বৃদ্ধি কর, তারপর তুই তীব্রতা বৃদ্ধি কর। তীব্রতা বৃদ্ধি করলে ফোটন বাড়ে, ফোটন বাড়লে ইলেকট্রন বাড়ে, ইলেকট্রন বাড়লে কারেন্ট বাড়ে, কিন্তু কিন্তু এইটাকে অবশ্যই সূচনা কম্পাঙ্ক হতে হবে, সূচনা কম্পাঙ্ক মিনিমাম, সূচনা কম্পাঙ্কের আলো পড়তেই হবে, না পড়লে, বই পড়লে না, আলো পড়লে, না পড়লে আলোক তড়িৎ ক্রিয়া হবে না, লিখে দিবি, আলোক তড়িৎ ক্রিয়া হবে না। তাহলে মিনিমাম সূচনা কম্পাঙ্ক পড়তেই হবে, তারপর তুই তীব্রতা বৃদ্ধি করতে পারিস। এবারে স্টার দিয়ে এই পয়েন্টগুলো লিখবি, আর যদি কোনোটা লেখা থাকে তাহলে এটা স্কিপ করবি, ঠিক আছে, কেননা আমার মনে নাই যে কোনটা লেখানো হয়েছে কিনা। এবার ধর এখানে একটা ধাতুর প্লেট আছে, তাহলে প্রথমে বাল্বটা ছিল এইখানে, প্রথমে এইখানে বাল্বটা ছিল, এরকম বাল্বটা ছিল, ঠিক আছে, এই জায়গাতে বাল্ব ছিল, এই মানে এইটুকু দূরত্ব ছিল। এইবারে এই বাল্বটাকে ধরি পরে আমরা দূরে করে দিলাম, তাহলে দূরত্বের সাথে তীব্রতার কি সম্পর্ক ওইটা দেখবো আমরা, কেননা যদি কোনো কারণে অঙ্ক দিয়ে দিই তীব্রতার সাথে দূরত্বের, যে আলোর তীব্রতা, এই তীব্রতা লিখবি, শুধু আই লিখি না, কেননা কারেন্ট বুঝবি পরে। এই তীব্রতা 1/d² হয়, ডি মানে কি বটে, এই দূরত্বটা, তাহলে তীব্রতা দূরত্বের কি বটে, এটা স্কোয়ার, মানে দূরত্বের বর্গের সাথে সমানুপাতি না ব্যস্তানুপাতি, ব্যস্তানুপাতি কি করে বুঝলাম, 1/, আছে, এই যে 1/, আছে, তাহলে ব্যস্তানুপাতি, আর দূরত্ব ডি দিয়ে দূরত্বের কি বটে স্কোয়ার, মানে দূরত্বের বর্গের, তাহলে তীব্রতা দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতি, এই সম্পর্কটা যদি কোনো কারণে অঙ্ক দিয়ে দেই, তাছাড়া এটা সিলেবাসে নাই আমাদের। দেখ আমরা আইনস্টাইনের সমীকরণটার থেকে একটা প্রতিষ্ঠা করেছিলাম, তাই তো, প্রতিষ্ঠা করেছিলাম যে আমরা যতটা প্রয়োগ করবো, এটা ফোটনের শক্তি, সেই ফোটনের শক্তিটা দু জায়গায় নষ্ট হয়, একটা হচ্ছে কার্য অপেক্ষক হিসেবে, আর বাকিটা গতিশক্তিতে যায়, গতিশক্তি, সেই জন্য আমরা লিখলাম কাইনেটিক এনার্জি। হয়তো এখানে লিখবি দরকার হলে, হয়তো এমন কোনো কম্পাঙ্কের আলো পড়লে, ধরো এক মিনিট এর জায়গায় লিখলাম এইচ নিউ সমান ডাব্লিউ প্লাস কে, কিছু করেনি, শুধু এর জায়গায় এইচ নিউ লিখলাম, ফোটনের শক্তি, ফোটনের এনার্জিটা, ফোটনের এনার্জি কত, এইচ নিউ। এইবারে লিখবি হয়তো
এমন কোনো কম্পাঙ্কের আলো আপতিত হলো যার জন্য শুধুমাত্র ইলেকট্রন ধাতু পৃষ্ঠ থেকে নির্গত হলো, শুধুমাত্র নির্গত হলো, লিখবি গতিশক্তি শূন্য। শুধু নির্গত হলে বলা হয়েছে, শুধু নির্গত। তাহলে যদি শুধু নির্গত হয় গতিশক্তি শূন্য, তার মানে এই যে এই জায়গায় দেখ কাইনেটিক এনার্জি, এই যে গতিশক্তি, মানে এমনভাবে আলোটা ফেললাম, এমন কোনো আলো ফেললাম, এই যে ধাতু তো এখানে এমন কোনো আলো ফেললাম আমরা যে এইখান থেকে ইলেকট্রনটা জাস্ট বাইরে বেরিয়েছে, জাস্ট বাইরে বেরিয়েছে, গতিশক্তি নাই, গতিশক্তি নাই। এটা একটা ধাতু তো, এমন কোনো আমরা আলো ফেললাম এখানে যে ইলেকট্রনটা জাস্ট বাইরে বেরিয়েছে, কিন্তু এর কোনো গতিশক্তি নাই। তাহলে গতিশক্তি শূন্য, গতিশক্তির চেয়ে শূন্য। এই যে কাইনেটিক এনার্জি, গতিশক্তি শূন্য। তাহলে এই জায়গায় বসাতো মানটা কত হবে বলতো? গতিশক্তি শূন্য যদি লিখি, এইচ নিউ সমান ডাব্লিউ প্লাস কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি, গতিশক্তি কত? শূন্য। পরের লাইনে লিখবি এইচ নিউ সমান ডাব্লিউ। আর এইটা কখন হবে বল? এটা থাক, এটা কখন হবে লিখবি, এটি তখনই হবে যখন আপতিত কম্পাঙ্ক, এই যে আপতিত কম্পাঙ্ক নিউ, আপতিত কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের সমান হবে। এটা তখনই হবে যখন গতিশক্তি শূন্য, যখন আপতিত কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের সমান হবে। তাহলে পরের লাইনে এই যে এইচ নিউ, এবারে নিউর জায়গায় নিউ নট লিখতে পারি, এইচটা এইচই রেখলাম, নিউর জায়গায় লিখে দিলাম নিউ নট। কখন হবে এরকম? গতিশক্তি শূন্য কখন হবে? যখন আপতিত কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক সমান, তাই তো, সমান ডাব্লিউ। এইটা দেখ আগে প্রতিষ্ঠা করেছি আমরা, এটা অন্যভাবে ভাবাইলাম আমরা, ডাব্লিউ সমান এইচ নিউ নট, দেখ এক জায়গায় প্রতিষ্ঠা করেছি আমরা। এই যে আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন প্রথমে প্ল্যাঙ্ক বলেছিল যে যে কোনো তরঙ্গ কোণা রূপে আচরণ করে, তরঙ্গ রূপেও আচরণ করে, কোণা রূপেও আচরণ করে। এই আইনস্টাইন সেরকম বলেছিল আলোকেও, আলোকে বলেছিল যে কখনো কোণা কখনো তরঙ্গ, মানে ও যখন মুড যেমন মানে যেমন দরকার সেই রকমও আচরণ করে। আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন বলেছিল আলোকে বলেছিল কোণা রূপেও আচরণ করতে পারে, তরঙ্গ রূপেও আচরণ করতে পারে, ঠিক আছে। আর এই ফোটনের শক্তিগত এইচ নিউ, এবারে পয়েন্ট দিবি কম্পাঙ্ক বলে, কম্পাঙ্ক দেখ, কম্পাঙ্ক এই যে শক্তি, ফোটনের শক্তি, এই ফোটনের শক্তি হচ্ছে নিউর সাথে সমানুপাতি, ই ভেরিজার নিউ, কম্পাঙ্কের সাথে শক্তি সমানুপাতি, কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে। এইবারে ইটাকে যদি আমরা সমান দিয়ে গুণ করি তাহলে এটা কী বেরোবে? ই সমান এইচ নিউ, ই সমান এইচ নিউ। তার মানে নিউ যদি বাড়ায় তাহলে এনার্জি বাড়বে, এটা তো আমরা আগেই পড়েছি যে কম্পাঙ্ক যদি বাড়ানো হয় তাহলে শক্তি বাড়বে, কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হবে না। দেখ না এখানে সংখ্যার কোনো ব্যাপার আছে? এন বলে কোনো শব্দ আছে? এন মানে নাম্বার, সংখ্যার কোনো ব্যাপারই নেই। ই সমান এইচ নিউ, এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক আর নিউ মানে কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কের সাথে এটা সমানুপাতি। কম্পাঙ্ক যত বাড়াবো শক্তি তত বাড়বে, এটা কম্পাঙ্কের। এইবারে পরের পয়েন্ট দিবি তীব্রতা, লেস ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি এই জায়গাটা লেস ইম্পর্টেন্ট। এই যে এই সমান এইচ নিউটা তাও ঠিক আছে, এর পরেরটা যেটা পড়াবো কিন্তু একটু বেসিক জায়গা লাগবে। তাহলে তীব্রতা পয়েন্টের প্রথমে লিখবি যে একটি ফোটনের শক্তি কত হয়? এইচ নিউ, একটা ফোটনের শক্তি এইচ নিউ। আমরা ধরলাম এন সংখ্যক ফোটন আছে, এন সংখ্যক, তাহলে একটা ফোটনের যদি এইচ নিউ হয় তাহলে এন সংখ্যক ফোটনের কত হবে? এন ইন্টু এইচ নিউ, এটা স্বাভাবিক জিনিস, ঐকিক নিয়ম। একটা ফোটনের এইচ নিউ তাহলে এন সংখ্যকের এন ইন্টু এইচ নিউ, ঠিক আছে। এইবারে আমরা কি করলাম, তীব্রতা বের করতে হবে, তাই তো। তীব্রতা সমান হচ্ছে মোট শক্তি বাই ক্ষেত্রফল, আমি এরিয়া লিখলাম, ক্ষেত্রফল লিখবি, ক্ষেত্রফল ইন্টু কি টাইম, ক্ষেত্রফল ইন্টু টাইম। তাহলে মোট শক্তি, এখানে যে মোট শক্তি আছে, মোট শক্তির জায়গায় আমরা কত লিখবো? এন ইন্টু এইচ ল্যামডা, এই যে এটা এন সংখ্যক ফোটন বেরোচ্ছে আমরা ধরলাম,
আরে একটা ফোটনের শক্তি হচ্ছে এইচ ল্যামডা, তাহলে আমরা ধরলাম এন সংখ্যক ফোটন, তাহলে এন ইন্টু এইচ নিউ, ল্যামডা বলে ফেললাম নিউ। একটা ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ, তাহলে এন সংখ্যক ফোটনের এন ইন্টু এইচ নিউ, তাহলে মোট শক্তি কত? এন এইচ নিউ। এন সংখ্যক ফোটন বেরিয়েছে, একটা ফোটনের এইচ নিউ লিখতাম, কিন্তু মোট শক্তি বলেছে না, মোট শক্তি, তাহলে একটা ফোটনের এইচ নিউ, এন সংখ্যকের এন ইন্টু এইটে এন এইচ নিউ বাই এরিয়া। এরিয়াকে আমরা কী লিখবো? এ দিয়ে, টাইমকে কী দিয়ে লিখবো? টি দিয়ে, ঠিক আছে। এবারে আই সমান বেরোলো এন এইচ ল্যামডা বা এ ইন্টু টি। যদি এই সংজ্ঞা তো আসবে না, তাহলে এইখানে লাগবে না কিছু, এই জায়গার থেকে আমরা প্রমাণ করলাম এই যে আই ভেরিজ আর এন। বাকিগুলো যদি ধ্রুবক থাকে, দেখ এইচ তো ধ্রুবক বটেই, হয়তো আমরা যে কম্পাঙ্কটা ফেলছি আলোটা সেটাকে নির্দিষ্ট রাখলাম, এরিয়াটাকেও নির্দিষ্ট রাখলাম, আর একই সময় ধরে ফেললাম। এ টি এইচ নিউ এগুলো সব ধ্রুবক। কী করে ধ্রুবক স্যার? এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, ওটা তো ধ্রুবক নামটাতেই আছে, বুঝতেই পারছিস। নিউ এ আর টিটা আমার হাতে আছে, আমি কেমন ফেলবো, তাহলে এইটাও ধ্রুবক, আমি নির্দিষ্ট করে রেখেছি। তাহলে আইটা কার উপর নির্ভর করে? এনের উপরে। তাহলে আই মানে তীব্রতা আর এন মানে ফোটনের সংখ্যা। আই মানে হচ্ছে তীব্রতা আর এন মানে ফোটনের সংখ্যা। তাহলে এটা তীব্রতা আর এটা সংখ্যা, তাহলে তীব্রতা সংখ্যার সাথে সমানুপাতি, এইটুকু মনে রাখতে হবে শুধু। তার মানে তীব্রতা যদি বাড়ায় তাহলে ফোটনের সংখ্যা বৃদ্ধি পাবে। যেখানে ফোটনের ধর্ম লিখেছি সেখানে কয়েকটা পয়েন্ট আরও অ্যাড করছি, ঠিক আছে। তো যদিও এরকম অ্যাড করার মতন সেরকম কিছু নাই, তো যেমন 1 নম্বর, এইটা আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি 1 নম্বর বলি, যদি ওইখানে জায়গা নাই তাহলে উপরে পয়েন্ট দিবি ফোটনের ধর্ম, ফোটনের ধর্ম বলার পর এটা লিখবি। দেখ একটা ফোটনের ভর এইচ নিউ, তাহলে দুটো ফোটনের ভর কত হবে? এই দুটো ফোটনের শক্তি 2 ইন্টু এইচ নিউ। আর যদি বলি 5টা ফোটনের কত হবে? 5 সংখ্যক ফোটনের, তাহলে 5 ইন্টু এইচ নিউ। যদি বলি এন সংখ্যক ফোটনের, তাহলে এন ইন্টু এইচ নিউ। তাহলে ওইটাই বলছি যে ফোটনের মোট শক্তি একটা পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এরকম কথাটা কেন বললাম? পূর্ণ সংখ্যা কেন বললাম? কেননা এন হচ্ছে পূর্ণ সংখ্যা, হয় 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ কখনো হবে না। তাহলে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর সরল গুণিতক এই যে গুণ হচ্ছে, যেমন 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, এগুলো কি সরল গুণিতক। সেরকম এন ইন্টু এইচ নিউ হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার সরল গুণিতক, ঠিক আছে। এইবার হচ্ছে ফোটনের শক্তি, এটা 2 নম্বর পয়েন্ট। ফোটনের শক্তি কাকে বলে? শক্তি না ক্ষমতা বের করবো? ক্ষমতা শক্তি তো আছেই না। ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে ক্ষমতা বলে। ছোটোর থেকে পড়ে এসছিস হয়তো, আর যদি না পড়েছিস তো মনে রাখ, ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে কার্য করার হার, তাহলে উপরে লিখলাম আমরা কার্য করার হার মানে কি? সময় দিয়ে ভাগ। তাহলে ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়। ক্ষমতা কাকে বলে? কার্য করার হার, তাহলে কার্য বাই সময়। এবার কার্য বাই সময় বা কার্যের জায়গায় আমরা লিখতে পারি শক্তি। কার্য বা কি লিখতে পারি আমরা? শক্তি লিখতে পারি, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে শক্তি বাই সময়, তাহলে শক্তি কত আছে বলতো? এন এইচ নিউ বাই সময় কী দিয়ে লিখেছিলাম? টি দ্বারা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্ষমতা বেরোলো, তাই তো। তাহলে এখানে এরিয়াটা সম্ভবত হবে না। আগেরটাতে দেখবি আমরা তীব্রতা দিয়ে পরে এরিয়া করেছি, ওই জায়গায় এরিয়া সম্ভবত হবে না। একবার আমাকে দেখতে হবে, বা তোরা একবার দেখবি তো। এরিয়া মনে হচ্ছে হবে না, এই জায়গাটা এরিয়াটা হবে না, এন এইচ নিউ বাই টি হবে। কেন না এখানে ক্ষমতা সমান এন এইচ নিউ বাই টি এসছি, ঠিক আছে। তো এন এইচ নিউ বাই টি, তো এইটা যদি বলা হয় 1 সেকেন্ডে এই ক্ষমতা, এটা পুরোটা ক্ষমতা, টি সময় ক্ষমতা বেরোলো। টি সময়ে, এটা কত সময়ে? টি সময়, সেই জন্য টি দিয়ে ভাগ করেছি। সময়ের জায়গায় কী লিখেছি? দেখ সময়ের জায়গায় কী লিখেছি? টি, কেননা টি সময় বের করেছি। এবার বলতে 1 সেকেন্ড হলে কী হবে? 1 সেকেন্ড সময়ে ক্ষমতা সমান এন এইচ নিউ, যা ছিল তাই লিখলাম, বাই টি। এবার সময়টা 1 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় 1 লিখে দিলাম, আর 1 দিয়ে যাকেই ভাগ কর সেইটাই হয়।
তাহলে এটা বেরোলো 1 সেকেন্ডে NH নিউ। তাহলে 1 সেকেন্ডে যে ক্ষমতা বেরোলো, ক্ষমতাকে আমরা পি দ্বারা লিখলাম, পাওয়ার। ক্ষমতা সমান NH নিউ বেরোলো দেখ। তো আমরা আপাতত এইটা লিখে দিচ্ছি। এবার NH নিউ, নিউর জায়গায় লেখা যায়, নিউর জায়গায় লেখা যায় C/λ। ঠিক আছে, এটা আমরা পরে আরেকবার বলে দেবো C/λ কীভাবে এসছে। তো এখন ফোটনের ধর্ম লিখছিস, এগুলো লিখিলে ঠিক আছে। আপাতত মনে রাখ নিউ সমান লেখা যায় C/λ। ফোটন আলোর বেগে চলে, এটা সম্ভবত বলা হয়ে গেছে, কেননা ফোটন তো আলোর বেগে চলবে, আলো ফোটন দিয়ে তৈরি। আলোর কোনাটাই হচ্ছে ফোটন। এবারে আলো যে বেগে চলবে ফোটন সেই বেগেই চলবে। আর ফোটনের স্থির ভর হচ্ছে 0। এবার হচ্ছে ফোটনের ভরবেগ। যদি কারো মনে হয় যে স্থির ভর 0 কীভাবে হলো, তারা দেখ, আর না হলে বাকিরা বের করে দে। স্থির ভর 0 বের করার জন্যে আইনস্টাইনের একটা সমীকরণ আছে, আপেক্ষিকতাবাদের সূত্র, সেটা m0 সমান √1 - v²/c²। ঠিক আছে, m সমান m ইন্টু 1 - v²/c²। m0 সমান m ইন্টু 1 - v²/c²। এটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের যে সূত্রটা সেটা। ঠিক আছে, তো যদি ফোটন তো আলোর বেগে চলে, ফোটন চলে আলোর বেগে, তাহলে আপাতত এমটা এমই রেখলাম, √1 - v²। ভি মানে ওই কোণাটার বেগ, আর এই কোণাটা কত বেগে চলে, ফোটন কোণাটা আলোর বেগেই চলে, মানে সিই হবে। উপরে লেখা আছে ভি, কিন্তু ভি মানে হচ্ছে ওই বস্তুটার বেগ। আর এবারে ফোটন কোন বেগে চলে, আলোর বেগে চলে, আর আলোর বেগে সি দ্বারা লেখা হয়, তাহলে c² লিখলাম, আর নিচে c² তো ছিলই। ঠিক আছে, পরের লাইনে দেখ m সমান √1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস, আর c²/c² মানে কাটা যায় কত হবে 1। তাহলে m আর 1 - 1 মানে 0, তাহলে কত বেরোলো, স্থির ভর 0। এটা লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, যদি মনে হয় তো দেখি নে, ঠিক আছে, বা বের করে দিতে পারিস, এটা লেখার কোনো দরকার নেই। পরের পয়েন্টটা লেখার আগে একটা সাইডে একটা বক্স করে লিখবি, যে 9-এ পড়েছিল হয়তো, যদি পড়েও থাকিস 9, 10, 10-এও ছিল, আলোর বেগ সমান, আলোর বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আলোর বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আলোর বেগকে কী দ্বারা লেখা হয়, আলোর বেগকে সি দ্বারা লেখা হয়, সমান ছিল সমান দিলাম, কম্পাঙ্ককে এরকম নিউ দ্বারা লেখা হয়, ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যকে লেখা হয় ল্যামডা দ্বারা। আলোর বেগকে সি, কম্পাঙ্ককে নিউ। এর কম্পাঙ্ককে এফ দ্বারাও লিখতে পারিস, ফ্রিকুয়েন্সি এফ দ্বারাও লেখা যায়। ঠিক আছে, এইবারে নিউ সমান কী বেরোবে বলতে, এই জায়গার থেকে নিউ সমান কী বেরোবে, c/λ বেরোবে। নিউ সমান c/λ। আর এই কারণেই এইখানে এরকম লিখেছি আমরা, দেখ NH ছিল, NH রাখলাম, নিউ ছিল, এটা নিউর জায়গায় আমরা কী লিখেছি, c/λ। দেখ নিউ সমান c/λ। এই যে এটা বক্স করে ডান দিকে লিখে রাখবি। ঠিক আছে, আলোর বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, এই জায়গা থেকে এই সমীকরণটা আমরা পাইলাম। আর সেই জন্য এই নিউর জায়গায় বসে যে c/λ। এবার পয়েন্ট দিবি ফোটনের ভরবেগটা, ওই পয়েন্টগুলোই চলছে আর কি, ফোটনের ভরবেগ। এবারে ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, তো এই ফোটনের যে ভর, ফোটনের স্থির ভর তো 0, কিন্তু ফোটনের তো ভর আছে কিছু না কিছু, তো ফোটনের ভরটাকে কার্যকর ভর কিছু না কিছু তো আছে, তো এম ধরলাম। এবার বেগ আলোর, আরে ফোটনের ভরবেগ বের করছি, তাহলে ফোটনের ভরবেগ মানে ফোটনের ভর ইন্টু বেগ। এবার ভরটাকে এম দ্বারা লিখেছি, আর বেগ, ফোটন কি বেগে চলে, আলোর বেগেই না চলে, ফোটন তো আলোর বেগে চলে, দেখবি এখানে লেখা হয়েছে, আমরা তাহলে সি লিখলাম। এইবার দেখ আমরা কি করলাম, এমসি হচ্ছে, তাই তো। এবার উপর নিচে সি দিয়ে গুণ করলাম, উপরেও সি দিয়ে গুণ, নিচেও সি দিয়ে গুণ, তাহলে কী বেরোবে বলতো, mc²/c, তাই তো। এইবারে দেখ mc², একটু মনে করে দেখ, অনেক ছোটোবেলাতে হলেও পড়েছিলি, ই সমান mc²। আর এটাও যদি না জানিস তাহলে তো সায়েন্সে পড়া বেকার।
ই সমান এমসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এমসি স্কোয়ারের জায়গায় পরের লাইনে তোরা বস করবে, আমি এটাতেই বসাচ্ছি। এমসি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি ই, তাহলে ই বাই সি। আবার পরের লাইনে আমরা এরকম লিখতে পারি, দেখ না, ইয়ের জায়গায় লিখলাম, ইয়ের জায়গায় লিখলাম এইচ নিউ, আর নিচে তো সি ছিলই। আরে এমসি স্কোয়ার বাই সি ছিল, এমসি স্কোয়ারের জায়গায় ই লিখলাম, এই যে ই সমান এমসি স্কোয়ার। এবার ই পরের লাইনে ইয়ের জায়গায় লিখলাম এইচ নিউ। কেন লিখলাম? কেননা আমরা জানি ই সমান এইচ নিউ, এইচ নিউ। এইবারে দেখ, এইটাকে যদি আমরা সাজাই পরের লাইনে, তো এইরকম কি লেখা যায় আদৌ যে এইচ বাই সি বাই নিউ? দেখ না এরকম লেখা যায় কিনা। দেখ এটাকে, এই যে এইটাকে ইন্টু কর, এইটাকে ইন্টু করবি, তাহলে দেখ নিউটা উপরে চলে আসবে, সিটা নিচে আসবে। দেখ দেখ এই যে বাইটা দিলে আমি যে ডবল করে, এই ডবলটাকে ইন্টু কর, দেখবি পরের লাইনে এটাকে যদি ডবল করি, সি বাই নিউটা কী হয়ে যাবে, সি বাই নিউটা নিউ বাই সি হয়ে যাবে, তাহলে সে উপরেরটাই চলে এসছে, করা যায় তাই তো। আবার সি বাই নিউটাকে কী লেখা যায় বলতো? সি বাই নিউটাকে একটু আগে আমরা করলাম না, যে আলোর বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সি বাই নিউ, এই নিউটা যদি এইদিকে যায় তাহলে সি বাই নিউ সমান দেখ 1 বাই ল্যামডা আসছে শুধু, নাকি শুধু ল্যামডা আসছে, সি বাই নিউ। দেখ এটা দেখ তো, আলোর বেগকে সি দ্বারা লেখা হয়, সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, একটু আগে করে নিলাম আমরা। এবারে নিউটা এইদিকে আসলো, তাহলে সি বাই নিউ সমান কী বেরোচ্ছে? ল্যামডা। তাহলে এই যে সি বাই নিউ পরের লাইনে লিখবি তোরা, পরের লাইনে সি বাই নিউর জায়গায় আমরা কি লিখতে পারি? ল্যামডা। তাহলে ভরবেগকে কী দ্বারা লেখা হয় জানিস কি? পি দ্বারা লেখা হয়। তাহলে ভরবেগ সমান বেরোলো পি সমান এইচ বাই ল্যামডা। মনে রাখবি এইটা হচ্ছে ভরবেগ ফোটনের ভরবেগ পি সমান হচ্ছে এইচ বাই ল্যামডা। তো আলোর প্রতিসরণে ক্লাস 10-এও পড়েছিস আর এখানেও পড়বি অবশ্য। তো প্রতিসরণের ক্ষেত্রে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাই তো। আলোর প্রতিসরণ কখন হয়? যখন হয়তো আমরা বায়ুতে দাঁড়ায় পড়ে জলের দিকে টর্চের আলো ফেলছি, ঠিক আছে, তার মানে আলো, আমরা বায়ুতে আছি, বায়ুর থেকে জলে ফেলছি, তার মানে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে। আর আমরা ক্লাস 10-এ পড়েছি প্রতিসরণের ক্ষেত্রে যে আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাহলে কম্পাঙ্ক একই থাকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়। তাহলে আলোর ক্ষেত্রে হয় মানে ফোটনের ক্ষেত্রে হবে সেম, একই অ্যান্সার লিখবি যে ফোটন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কম্পাঙ্ক একই থাকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়। আর এর পরের পয়েন্টটা লিখবি যে আমরা পড়েছিলাম অবশ্য, মানে লেখানো হয়ে গেছে, যে ফোটন নিস্তড়িত। যেহেতু ফোটন নিস্তড়িত, তাই চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দ্বারা এটি বিক্ষেপিত হয় না। মানে যেহেতু নিস্তড়িত, কীভাবে চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রভাবিত করতে পারবে? কেননা নিস্তড়িত, কোনো আধানই নেই। আর আমরা চৌম্বক ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্রে পড়েছি যে আধানের উপর ক্রিয়াশীল বল আধানহীন হলে তার উপর কোনো বল ক্রিয়া করে না। দেখ এরকম তো প্রশ্ন দেই না, এটা ভরবেগ তো। আর যদি আমাদেরকে বের করতে ফোটনের কার্যকর ভর, স্থির ভর তো শূন্য, কিন্তু আমাদেরকে যদি বলে কার্যকর ভর বের করতে, এইটা ওটা ভরবেগ। দেখ ভরবেগ বের করেছি, তাহলে ভরবেগ হচ্ছে এইটা হচ্ছে ভরবেগ। আর আমাকে যদি বলে বের করো ভরটা, তাহলে আমরা কি করব? দেখ ভরবেগ সমান কি, এই যে ভর ইন্টু বেগ, এদিকে দেখ ভরবেগ সমান ভর ইন্টু বেগ। এই যে ভরবেগের জায়গায় আমরা লিখে দিলাম ভরবেগ কত বেরিয়েছে, এইচ বাই ল্যামডা। এবারে ভরটা তো বের করতেই হবে। আর বেগের জায়গায় আলোর বেগ কত, ফোটনের বের করছি, তাহলে ফোটন আলোর বেগে চলে সি। তাহলে ভর সমান কী বেরোবে বল? সিটা এখানে ইন্টু অবস্থায় আছে, সিটা ওইদিকে বাই অবস্থায় হয়ে যাবে। তাহলে ভর সমান কী বেরোবে বলতো? এই এইচ বাই নিউটা দেখ পরের লাইনে, দেখ এইচ বাই
ল্যামডা ছিল নাকি, এইচ বাই ল্যামডা ছিল, এইচ বাই ল্যামডা তো আছেই, এই যে বাই আছে, এই যে বাই, এই বাইটাকে যদি ইন্টু করি তাহলে 1/c হয়ে যাবে না, তাহলে এইটা বেরিয়ে এলো ফোটনের কার্যকর ভর। তো একদম সহজ না, ভর ইন্টু বেগ, দেখ এটা লেখা হয়ে গেছে, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ সমান ভর বেগ। তাহলে ফোটনের ভর তো আমরা জানি না, ভর বের করব কার্যকর ভর, বেগ ফোটনের বেগ আলোর বেগের সমান, সমান ছিল সমান, এবারে ভরবেগ কত বের করেছি আমরা, এইচ বাই ল্যামডা, বাস এবারে এমটা বের করতে পারবে না, সিটা ওই দিকে যাবে বাই হবে, করে দেখালাম আমরা, এটা আরও অন্যভাবে দেখাচ্ছিলাম, এটা আবার টুকতে আরম্ভ করে দিন না, ঠিক আছে। তাহলে এটা বেরোলো ফোটনের ভরবেগ। লিখবি এবারে ফোটনের শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক নিয়ে প্রথমে লিখবি, মানে খাতাটা দুদিকে এরকম দাঁড়িয়ে দিবি, নিয়ে বাম দিকে লিখবি এসআই এককে, এসআই এককে ফোটনের শক্তির সাথে, দেখ ই সমান এইচ নিউ আমরা জানি, ই সমান এইচ নিউ, আবার পড়েছি আমরা, দেখ ই ছিল সমান ছিল এইচ ছিল, নিউজ জায়গায় দেখ না, নিউজ জায়গায় আমরা লিখতে পারি সি বাই ল্যামডা, আমরা এরকম লিখতে পারি ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, কোনো অসুবিধা নাই, ই সমান এইচ সি বাই ল্যামডা, এবার ইন্টুটা রাখছি না আর, ই সমান এইচ সি বাই ল্যামডা, এইচের মান হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻³ জুল ইন্টু সেকেন্ড। সি এর মান কত, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, কত হয় শূন্য মাধ্যমে আলোর বেগ, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাই তো। এইবারে আমরা ইয়ের সাথে ল্যামডারের সম্পর্ক জানবো, আর ল্যামডাটাকে রাখতে হবে মিটারে, ল্যামডা মানে ল্যামডাই বাকি থাকলো, দেখ এইচ হয়ে গেছে সি হয়ে গেছে, ল্যামডাটাই বাকি আছে, ল্যামডা অবশ্যই কিসে রাখতে হবে, মিটারে, কারণ কি বলতো, দেখ সব এসআই লিখেছি আমরা, জুল ইন্টু সেকেন্ড, মিটার/সেকেন্ড, এটাকেও কিসে রাখতে হবে, মিটারে। তাহলে যদি আমরা এগুলো রাখি তাহলে এর মান বেড়ে যাবে কি না বল, ই বেড়ে যাবে তো, এইচ এর মান জানি, সি এর মান জানি, ল্যামডাটা অঙ্কতে দেওয়া থাকবে, যদি মিটারে করে নিতে হবে সেন্টিমিটার দেওয়া থাকলে, তাহলে ই বেড়ে যাবে, ঠিক আছে। এইবার হচ্ছে ন্যানোমিটার এককে, ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম এককে লিখবি, অ্যাংস্ট্রম, এটা আমরা করব অ্যাংস্ট্রম এককে। অ্যাংস্ট্রম এককে এই যে আমরা যে মানগুলো লিখেছিলাম, যেগুলো লিখেছিলাম সেগুলো বসাবে প্রথমে, এইখানে বসাবে, এইচের জায়গায় কত বসাবো বলতো, এখনই লিখেছিলাম 6.626 ইন্টু 10⁻⁻34, এটা এইচের মান, ইন্টু আছে সি শূন্য মাধ্যমে আলোর বেগ, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাহলে এইচ এর সি হলো, তাই তো। নিচে আছে ল্যামডা, ঠিক আছে, ল্যামডাটাকে আমরা ল্যামডা রাখলাম, ঠিক আছে, ল্যামডাটাকে ল্যামডা রাখলাম, কিন্তু ভালো করে ভাব, আমরা এটা ন্যানোমিটার একক, এই অ্যাংস্ট্রম এককে করছি, অ্যাংস্ট্রম, ঠিক আছে। এবারে অ্যাংস্ট্রম এককে করছি, তা প্রথম কথা তো এটা জুলে আছে, জুল থেকে আমাদেরকে ইলেকট্রন ভোল্টে করতে হবে, তাহলে জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে করতে হয় তাহলে একবার দেখবি একটা সমীকরণ আমরা লেখাইছিলাম এরকম, 1 জুল সমান 1.6 × 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট, এরকম দেখবি একটা সম্পর্ক আমরা লেখাইছিলাম যে 1 জুল সমান, না এরকম সম্পর্কটা ছিল 1 ইলেকট্রন ভোল্ট সমান, এরকম ছিল সম্ভবত, দেখ 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল, এইটি ছিল 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল, তাই তো, এরকম ছিল সম্পর্কটা। তাহলে এইটাকে আমরা এই 1 ইলেকট্রন ভোল্টটাকে পরেও লিখতে পারি,
একই ব্যাপার না। আর বলতো এখান থেকে 1 জুল সমান কত বেরোবে? 1 জুল সমান বেরোবে 1/1.6 ইন্টু 10⁻⁻19। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম তো এটা, যে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট। এইটা জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট। এবারে 1 জুল বার করছে, 1 জুল, তাহলে এইটা ইন্টু অবস্থায় আছে এই যে জুলের সাথে, 1 জুলের সাথে এইটা ইন্টু অবস্থায় আছে। এবার এইটা ওই দিকে চলে গেল নিচে, তাহলে এটা পুরাটাই জুলে আছে, তাই তো? এটা পুরাটাই জুলে আছে। তাহলে ইলেকট্রন ভোল্টে করতে হবে, তাহলে ইলেকট্রন ভোল্টে করতে হলে এটা দিয়ে গুণ করতে হবে। আমরা বলতে পারি এটা দিয়ে গুণ করতে হবে, এইরকমভাবে বলতে পারি, আর না হলে বলতে পারি এইটা দিয়ে ভাগ করতে হবে। সেই কি ব্যাপার না? এইটা দিয়ে ভাগ করে দিলাম পুরোটা দিয়ে, এই নিচেরটা দিয়ে। আর যদি এটা না বুঝতে পারছে শুন, এইটা দিয়ে গুণ, গুণ ইন্টু 1/1 কত দিয়ে গুণ? 1/ এইটা 1.6 ইন্টু 10⁻⁻19। সে একই ব্যাপার না, গুণ করলাম, কিন্তু দেখ সেইটা এইটা দিয়ে ভাগেই করতে হবে উপরেরটাকে। মানে আমি যদি বলি যে 2 দিয়ে এই যে 25কে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ মানে কি এরকম 2 দিয়ে ভাগও বলতে পারি, আর এটাকে 1/2 দিয়ে গুণও বলতে পারি, পারি না? সেই রকম না, 25কে 1/2 দিয়ে গুণ, বা 25কে 2 দিয়ে ভাগ, দুটো একই বটে কিনা বলতো? সেই রকম এটা বললাম। তো এটা ক্যালকুলেশন করে পরে দেখবি, এটা ক্যালকুলেশন করার পর আসবে 12,400, উপরে গুণ করে আর করে সব ক্যালকুলেশন করে দেখবি উপরে আসবে 12,400, এটা ইলেকট্রন ভোল্টে। আর নিচেই যে ল্যামডা, এই ল্যামডাটা অবশ্যই অবশ্যই অ্যাংস্ট্রম এককে লিখতে হবে, তবেই এইটার মানটা, মানে শর্টকাট আর কি, একটা এইটা একটা শর্টকাট অঙ্ক করার। অঙ্কতে ল্যামডাটা দিয়ে রইবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কাকে প্রকাশ করা হয়? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যকে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা অ্যাংস্ট্রম এককে বসে করাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা মানে করতে হতো, এখানে 10⁻10 দিয়ে গুণ করতে হতো, কেননা হয়তো ক্লাস 9-এ পড়েছিস, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, এরকম পড়ে থাকবে হয়তো কোথাও, ক্লাস 9-এ ছিল, ক্লাস 9-এ 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, ঠিক আছে? তাহলে এটাকে দেখ না, 1 অ্যাংস্ট্রমটাকে আমরা পরেও লিখতে পারি, এটা মুছে দিলাম। তাহলে 1 মিটার সমান কত বেরোবে বল? 1 মিটার, এই যে 10⁻10টা যদি ওই দিকে যায়, তাহলে 1/10⁻10 হবে। তার মানে 1 মিটার সমান 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে 1 মিটার কত অ্যাংস্ট্রম হলো? 10⁻10। দেখিলে এই জায়গাটা দেখ, একবার বুঝতে পারছিস কিনা? 9-এ ছিল এটা। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10। এইখানেও অঙ্কটা কাজে লাগবে, এইখানেও অঙ্কতে কাজে লাগবে, বারবার বলা হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান, ভালো করে শুনবি, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। এইটা হচ্ছে 9-এ পড়া গল্প। সেইটাকে আমরা উল্টাভাবে লিখেছি, এইটা আগে লিখেছি 10⁻10টা, আর 1 অ্যাংস্ট্রমটা পরে লিখেছি। তাহলে 1 মিটার এবারে 1 বের করছে, তাহলে এইটা ইন্টু অবস্থায় আছে, এটাকে ওই দিকে নিয়ে যায়, ওই দিকে নিয়ে গেলাম। এবারে 10⁻10, এটা যখন উপরে উঠবে +10, তাহলে 1 মিটার সমান কত বেরিয়েছে? 10⁻10। তাহলে এটা মিটারে আছে না, এসআই ছিল সবগুলোই, এগুলো সবগুলো এসআই ছিল। তাহলে অ্যাংস্ট্রমে করতে হলে এটার সাথে কত দিয়ে গুণ করতে হবে? 1 ছিল, 1 তো ছেড়ে দিই, 10⁻10 দিয়ে গুণ করতে হবে, তবে যে এই মানটা আসবে, ঠিক আছে? এত কিছু ক্যালকুলেশন করার দরকার নাই ভাই, এইটা মনে রাখবি। ই সমান হচ্ছে 12,400 বাই ল্যামডা, ই সমান হচ্ছে 12,400 বাই ল্যামডা। ল্যামডাটা কোন এককে লিখতে হবে? অ্যাংস্ট্রম এককে। আর এইটা অবশ্যই ইলেকট্রন ভোল্টে বেরোবে ক্যান্সার, ঠিক আছে? আর কি করে বার করবি তাও আমরা বলে দিয়েছি,
এইচটা এসআই সিটা এসআই লিখেছি প্রথমে, যেহেতু এসআই ইলেকট্রন ভোল্টে করতে হবে সেই জন্য এটা দিয়ে ভাগ করলাম। এইটা দিয়ে গুণ কেন করলাম, কেননা মিটারে ছিল, মিটার থেকে কিসে করলাম আমরা, অ্যাংস্ট্রমে করলাম, মিটার থেকে অ্যাংস্ট্রমে করলাম, সেই জন্য আমাদেরকে কী করতে হলো, এটা গুণ করতে হলো 10⁻10 নিয়ে এরকম আসবে। যদি না বুঝতে পারিস এইটা হচ্ছে রামবান, মনে রাখবি এইটা দিয়ে অঙ্ক হয়ে যাবে, বাকি কিছু বোঝার দরকার নেই, এই যে এইগুলো হিজিবিজি বোঝার দরকার নেই। ই সমান 12,400 ইলেকট্রন ভোল্ট, তবে এইটা একদম মাথায় রাখবি, এখানে ল্যামডা তোদিকে ফাঁসানোর জন্যে মিটারে দিবে, নাহলে সেন্টিমিটারে দিবে, অ্যাংস্ট্রমে দিবে কি নি, ন্যানোমিটারে দিবে, ঠিক আছে, ন্যানোমিটারে দিবে। এই ল্যামডাটা এই অ্যাংস্ট্রমে বসাইতে হবে, কিন্তু মাস্ট এটা বসাইতেই হবে অ্যাংস্ট্রমে, নাহলে অ্যান্সার আসবে কি নাই। ল্যামডাটাকে অ্যাংস্ট্রম এককে বসাইতে হবে, না ন্যানোমিটার, না মিটার, না সেন্টিমিটার, কোনোটাতেই হবে কি নাই। আর এইটার অ্যান্সারটা আসবে ইলেকট্রন ভোল্টে। পরের পয়েন্ট দিবি কোয়ান্টাম তত্ত্ব। তো যে কোনো বস্তু, এটাই লিখবি শুনে শুনে, যে কোনো বস্তু শক্তি শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। যে কোনো মানে কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে বা তাপ শোষণ করে, সেটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে হয় না। মানে এই জায়গাতে এইটা একটা বস্তু, এই বস্তুতে ধর এরকম কোনো বিকিরণ পড়ছে, তাহলে বিকিরণ পড়ছে মানে নিরবিচ্ছিন্ন, একদম কন্টিনিউয়াস হয় না। কন্টিনিউয়াস হয় না মানে এরকম ছোট ছোট শক্তির প্যাকেট পড়ে এগুলো, এইটা এইখানে এরকম হয় না দেখতে, কিন্তু আমরা জাস্ট দেখাচ্ছি এরকম ছোট ছোট শক্তির প্যাকেট, সেই ছোট ছোট চুইংগাম দেখতে না সাদা সাদা, ওই রকম একটা ছোটো ছোটো আরও ছোটো, ওইটা তো দেখা যাচ্ছে, ওগুলো দেখা যায় না, ওইরকম মানে ওইরকম বোঝানোর জন্য বললাম আর কি, যাতে কল্পনা হয়। তাহলে এরকম ছোটো ছোটো শক্তির প্যাকেট আকারে হয়, এটাই লিখবি শুনে শুনে, যে কোনো বস্তু শক্তি শোষণ বা বিকিরণ করে নিরবিচ্ছিন্নভাবে হয় না, ছোট ছোট শক্তির প্যাকেটের আকারে হয়, এদেরকে কোয়ান্টাম বলে, এদেরকে কোয়ান্টাম বলে, বা প্যাকেট অফ এনার্জি, ঠিক আছে। আর এই 2 নম্বরে লিখবি এই বিকিরণের শক্তির পরিমাণ, নিয়ে লিখবি ই ভেরিজার নিউ, মানে শক্তিটা কম্পাঙ্কের সাথে সমানুপাতে, এরকম লিখবি, বাংলাতেও লিখবি কিন্তু গোদা বাংলায়, যে শক্তির পরিমাণ ই আপতিত কম্পাঙ্কের সাথে সমানুপাতি, নিয়ে লিখবি ই সমানুপাতিটাকে সমান করলাম, ডান দিকে একটা ধ্রুবক এইচ দিয়ে গুণ, তাহলে ই সমান বেরোলো এইচ নিউ, এখানে এইচ হলো প্ল্যাঙ্ক ধ্রুবক, এখানে এইচ হলো প্ল্যাঙ্ক ধ্রুবক। আর পরের লাইনে দেখ, ইটা ই রাখলাম সমান ছিল, এইচটা এইচ রাখলাম নিউ, এই নিউর জায়গায় লিখতে পারি সি বাই ল্যামডা, তাহলে ই সমান বেরোলো এইচ নিউ, বা বলতে পারি ই সমান এইচ সি বাই ল্যামডা। একটু ভালো করে দেখ, নিউর সাথে শক্তিটা সরল সম্পর্ক, আরে ভাই এই যে নিউ মানে নতুন না, কম্পাঙ্ক, এই যে কম্পাঙ্ক শক্তির সাথে সমানুপাতি, ইও উপরে নিউও উপরে, এইটা উপরে দুটোই উপরে, সরল সম্পর্ক। কিন্তু ল্যামডা নিচে ই উপরে, তাহলে ল্যামডা মানে কি বটে, তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য শক্তির কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ল্যামডা নিচে ই উপরে, তাহলে কম্পাঙ্কের সাথে শক্তি সরল সম্পর্ক, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির ব্যস্ত সম্পর্ক লিখবি মাস্ট, যে কম্পাঙ্ক বৃদ্ধি করলে শক্তি বৃদ্ধি পায়, কিন্তু বা এমনি লিখিস না, লিখবি কম্পাঙ্কের সাথে শক্তি সমানুপাতি, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি ব্যস্তানুপাতি। আর যে কোনো বিকিরণেই যেহেতু ছোট ছোট শক্তির প্যাকেটে আসে, সেরকম আইনস্টাইনও বলেছিল আলো এক প্রকারের বিকিরণ, তাহলে আলোও ছোট ছোট শক্তির প্যাকেট নিয়ে গঠিত, কিন্তু আলোর ক্ষেত্রে কোয়ান্টাম নামটা বদলাই পরে বিজ্ঞানে আইনস্টাইন নাম দিয়েছিল ওটার ফোটন, এটাই আর কি। তো যদি মনে হয় এটা শুনে লিখবো তো লিখতেও পারিস, নাও লিখতে পারিস, ওই ভাষাটাও লিখতে পারিস, না হলে আরেকটা ভাষা বলছি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটার নাম হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, উপরে হেডিং দিবি দরকার হলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব লিখবি। এই তত্ত্ব অনুসারে বিকিরণ হচ্ছে কণাধর্মী, যে কোনো বিকিরণকে কি বলা হয়, কণাধর্মী। এতদিন আমরা জানতাম বিকিরণ তরঙ্গধর্মী, কিন্তু প্ল্যাঙ্ক বলছে না,
বিকিরণ হচ্ছে কণাধর্মী। যখন কোনো উৎস থেকে বিকিরণ শক্তি নির্গত হয় বা কোনো বস্তু বিকিরণ শোষিত হয়, মানে কোনো বিকিরণকে বা বিকিরণকে লিখবি, তরঙ্গ লিখি না। কোনো উৎস থেকে বিকিরণ যখন নির্গত হয় বা কোনো বস্তু দ্বারা বিকিরণ যখন শোষিত হয় তখন তা নিরবিচ্ছিন্নভাবে হয় না। বিকীর্ণ শক্তি শোষণ বা নিঃসরণ এর সময় কয়েকটি শক্তির প্যাকেটের সমষ্টি রূপে বা শক্তির প্যাকেট রূপে নিঃসৃত বা শোষিত হয়। অর্থাৎ বিকিরণ অসংখ্য শক্তির প্যাকেট নিয়ে গঠিত, আর এই শক্তির প্যাকেটকে কোয়ান্টাম বলে। প্রতিটি কোয়ান্টামের শক্তি, তারপর তো এইটা লেখা আছে, প্রতিটি কোয়ান্টামের শক্তি কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতি। প্রতিটি কোয়ান্টামের শক্তি আপতিত কম্পাঙ্কের সাথে সমানুপাতি। মানে লেখাটা শুনে শুনে লিখবি, দেখবি প্রত্যেকটাই বলা আছে। আর আলোর ক্ষেত্রে এই যে কোয়ান্টামগুলোকে বলা হয়, আলোর ক্ষেত্রে বলা হয় ফোটন, স্পেশাল নাম দিয়ে হয়েছে। আলোর ক্ষেত্রে এই যে শক্তির প্যাকেট, এই যে শক্তির প্যাকেটগুলোকেই নাম দেওয়া হয়েছে কোয়ান্টাম। আলোর ক্ষেত্রে দেখ, এটা পুরোটাই বলা হয়েছে। আমরা এতদিন আগে জানতাম যে কোনো বিকিরণ হচ্ছে তরঙ্গ, এতদিন জানতাম যে কোনো কণা মানে তরঙ্গ, কিন্তু এই প্ল্যাঙ্ক বলেছিল প্রথম যে এই বিকিরণ হচ্ছে কণাধর্মী। ঠিক আছে, যখন কোনো কোনো বস্তু বিকিরণকে গ্রহণ করে বা বর্জন করে, মানে কোনো শক্তি শোষণ করছে বা শক্তি বর্জন করছে, তখন বলছে নিরবিচ্ছিন্নভাবে হয় না, কন্টিনিউয়াস হয় না, নিরবিচ্ছিন্নভাবে হয় না। কেমনভাবে হয় তাহলে? ছোট ছোট শক্তির প্যাকেট আকারে হয়। ঠিক আছে, আর এই যে শক্তির প্যাকেটগুলো, এই শক্তির প্যাকেটগুলোকে কোয়ান্টাম বলে, ওইটাই লেখাইছি।